হৃদয়ের অহপ্রিয় লেখিকা রায়কথা পর্ব 15। রাত তখন বেশ গভীর। আহমেদ নিবাসের কোলাহল স্মিত হয়ে এসেছে। বেশিরভাগ মানুষই নিজ নিজ রুমে ঘুমোতে গিয়েছে। আয়না তার চিলেকোঠার ঘরে একা বসে আছে। কিছু কাজ করছিল, কিন্তু তার মন ছিল বিক্ষিপ্ত। গত কয়েক ঘন্টা ধরে সে মাহিরের ফোনের অপেক্ষায় ছিল, অথচ নিজে থেকে কোনো ফোন করার মতো সাহস বা মানসিক প্রস্তুতি কোনোটাই সে সঞ্চয় করতে পারছিল না। ভদ্রলোকের তো উচিত ছিল তাকে সেখানে পৌঁছে একবার কল করা। এই তার ম্যাচুরিটি, প্রত্যাশা আর নিজের এই দ্বিধার উপর অহেতুক বিরক্তি, সব মিলিয়ে সন্ধ্যাটা তার বেশ অস্থিরতায় কেটেছে। তাই যখন হুট করে ফোনটা বেজে উঠল এবং স্ক্রিনে মাহিরের নাম ফুটে উঠল, আয়না মুহূর্তকাল সময় নষ্ট না করে ফোনটা রিসিভ করল। নিজের এই দ্রুত প্রতিক্রিয়ায় সে নিজেও খানিকটা অপ্রস্তুত বোধ করল। কেমন লাগামহীন কাজকর্ম হয়ে যাচ্ছে তার। আয়না কণ্ঠস্বর যতটা সম্ভব নিলুপ্ত রাখার চেষ্টা করে বলল, হ্যালো। ওপাশ থেকে মাহিরের গভীর কণ্ঠস্বর ভেসে এলো, সেখানে শান্তি মেশানো প্রশান্তি। জেগে আছো? আমি ভাবলাম হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছ। না, সজাগ ছিল। ঘুম আসছিল না। না না, কিছু কাজ বাকি ছিল। তোমার পৌঁছাতে কোনো সমস্যা হয়নি তো? আয়না খুব মেপে মেপে প্রশ্ন করল। মাহির বলল, পৌঁছেছি। কাজটা বেশ ঝুঁকির ছিল। সারাদিন সাইট ভিজিট আর লোকেশন রেকি করেই এই কিছুক্ষণ আগে হোটেলে ফিরলাম। স্থানীয়দের সাথে হুট করে এসে কাজ করা বেশ মুশকিল। তুমি কেমন আছো আয়না? বাড়ির সবাই ঠিকঠাক আছে? শক্ত করে ছাদের জানালা বন্ধ করা হয় তো? রামিনকে বলে দিয়েছিলাম আমি। বেশি ঠান্ডা লাগলে আলমারি থেকে আরেকটা কম্বল নামিয়ে নিবে। বাড়িতে সব ঠিকঠাক আছে তো? আয়না রামিনের ব্যাপারে কিছু বলল না। ঝামেলা করে লাভ নেই। সে শান্ত স্বরে উত্তর দিল, আমি ভালো আছি। দিন অন্য দিনের মতোই কাটল। বিশেষ কিছু না। মাহির আজ শুধু কুশল বিনিময়ে থাকতে চাচ্ছিল না। সে তার বরিশাল ভ্রমণের বর্ণনা দিতে শুরু করল। জানো আয়না, এই শহরটা অদ্ভুত রকমের সুন্দর। আমি যেখানে আছি তার ঠিক পাশেই একটা বিশাল দিঘি। জানালা খুললেই কুয়াশার চাদরে ঢাকা জলরাশি দেখা যায়। আজ ফেরার পথে একটা জরাজীর্ণ জমিদার বাড়ি দেখলাম। কোনো একদিন তোমাকে এখানে নিয়ে আসতে হবে। তোমার হয়তো এরকম প্রাকৃতিক সৌন্দর্য খুব পছন্দ হবে। আয়না মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল। সে শত মাইল দূরে থেকেও নিজের বিছানায় শুয়ে মাহিরের বর্ণনা কল্পনা করতে লাগলো। মাহির আবার বলতে লাগলো, এখানকার বাতাসে সোদা মাটির ঘ্রাণ আসে ঠিক তেমনটা তুমি নিশিখালির কথা বলতে। সুযোগ পেলে তোমাকে নিয়ে একবার ঘুরে যাব। নদীতে বোটিং করার সুবিধা আছে, রেস্ট হাউস আছে। তুমি তো নদী আর নির্জনতা খুব ভালোবাসো, তাই না? মাহির খুব স্বাভাবিকভাবেই আয়নাকে তার ভবিষ্যৎ দিনগুলোর প্রতিটি ফ্রেমে জড়িয়ে নিচ্ছিল। কোনো সন্দেহ নেই, অনিশ্চয়তা নেই। তার এই সহজ অধিকারবোধ আয়নার দীর্ঘদিনের লালিত মানসিক দূরত্ব বজায় রাখার প্রতিজ্ঞাকে বারবার আঘাত করছিল। সে নিজেকে সামলে নিয়ে কিছুটা সতর্ক ভঙ্গিতে বলল, এত কাজের মধ্যে এসব ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা না করে নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা বেটার। সময় মতো খাওয়া দাওয়া ও রাতে ঠিক মতো ঘুম হচ্ছে সেটা ইনশিওর করার চেষ্টা করো। মাহির ওপাশ থেকে হালকা হাসল। এমন ফরমাল মেয়েলের ভাষায় কোনো মেয়ে তার স্বামীকে নিজের প্রতি খেয়াল রাখা বলার কথা বিরল। আয়না বলে কথা, মুখ ফুটে বলেছে, এই তো ঢের হচ্ছে। তবে বাড়ি ফেরার তাড়াটা আজ একটু বেশি কাজ করছে। আচ্ছা আয়না, বাড়িতে কি আসলেই সব ঠিক আছে? সত্যি করে বলো তো, কোনো ঝামেলা হয়নি তো? আয়না এবার সরাসরি প্রসঙ্গে চলে এলো। মিনি কি তোমাকে আগেই সব বলে দিয়েছে? মাহির একটু সময় নিয়ে স্বীকার করল, হ্যাঁ, বিকেলে ওর সাথে কথা হয়েছে। সে তো খুব এক্সাইটেড। বলল তুমি নাকি আজ রান্নাঘরে বেশ একটা রাজত্ব কায়েম করেছো। আয়না শান্ত দৃঢ় স্বরে উত্তর দিল, তেমনটা বললে বাড়াবাড়ি হবে। তবে যা করেছি ওটা আমার প্রয়োজন ছিল। আমি জানি তোমার চাচি আর দিনা আমাকে অপছন্দ করে।
আমার রান্না করা খাবারও স্পর্শ করেননি। ওনারা বেশ বিরক্ত। কিন্তু চাচা আর মিনি দাদি দেখেছেন, ওনারা প্রশংসা করেছেন। ফোনের ওপাশে মাহিরের নিঃশ্বাস ফেলার শব্দ পাওয়া গেল। সে কিছুটা কুণ্ঠিত হয়ে বলল, আমি জানি চাচি একটু কঠিন মানুষ, তাও আমার অবর্তমানে তোমাকে এভাবে অস্বস্তিতে পড়তে হবে বুঝতে পারিনি। না, মাহিরের এই দ্বিধাটুকু থামিয়ে দিয়ে খুব ধীর স্থিরভাবে বলল, শোনো মাহির, তোমাকে আমার জন্য এসব নিয়ে ভাবতে হবে না। এগুলো পরিবারের ভেতরের ছোটোখাটো বিষয়, আমি নিজেই সামলে নিতে পারবো। মাহির অবাক হয়ে বলল, নিজে সামলাবে মানে? আমি চাই না তুমি আর অপদস্থ হও। আয়না সহজ গলায় বলল, আমি চাই না তুমি আমার পক্ষ নিয়ে কারো সাথে তর্কে জড়াও কিংবা মাঝখানে পড়ে নিজের শান্তি নষ্ট করো। তুমি এসবে জড়ালে পরিস্থিতি আরও অবনতি হবে। তোমার চাচি এবং আমাদের দুজনেরই এই সমস্যাগুলো নিজেদের মতো করে কাটিয়ে উঠতে হবে। পরিস্থিতি যদি কখনো সত্যি হাতের বাইরে চলে যায় এবং তোমার সাহায্যের প্রয়োজন হয়, তবে আমি নিজেই তোমাকে জানাবো। ততক্ষণ পর্যন্ত এসব নিয়ে তোমার ভাবতে হবে না। মাহির কিছুক্ষণ চুপ হয়ে রইল। আয়নার এই প্রবল ব্যক্তিত্ব আর স্পষ্টবাদিতা সবসময় তাকে দোলাচলে ফেলে দেয়। সে প্রত্যাশা করেছিল আর 5টা মেয়ের মতো আয়না হয়তো নালিশ করবে, তার কাছে সাহায্য চাইবে, কিন্তু আয়না বুঝিয়ে দিল। অন্যদিকে এক বিচিত্র একাকিত্বেও ফেলে দিল। কোনো উত্তর না পেয়ে আয়না নিজেই কথা ঘুরিয়ে দিল, বরিশাল থেকে ফিরবে কবে? আরও দিন 2 লাগবে। আচ্ছা, ফেরার সময় তোমার জন্য কি নিয়ে আসবো বলো তো? মাহিরের গলায় আবার উষ্ণতা ফিরে এলো। কিছু আনার প্রয়োজন নেই, আয়না দ্রুত উত্তর দিল। মাহির মৃদু হেসে বলল, বাজে কথা বলো না, আমি গৌর নদী থেকে তোমার জন্য মিষ্টি দই নিয়ে আসবো। এখানকার দই খুব বিখ্যাত। তারপর একটু থেমে খুব নিচু স্বরে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি মিষ্টি খুব পছন্দ করো? আমি নিশ্চিত তুমি করো। আয়না বেশ অবাক হয়ে বলল, কিভাবে জানলে? তোমাকে কে বলেছে? মাহির হাসতে হাসতে উত্তর দিল, আমি কামিনীর কাছ থেকে জেনেছি। ও বলল, তুমি নাকি সুযোগ পেলেই তোমার নানা বাড়ি গিয়ে পায়েস আর মিষ্টি খেতে, তাদের জন্য নিয়ে আসতে। আয়না কিছুক্ষণ চুপ করে রইল। তার গাল দুটো যেন হুট করে একটু গরম হয়ে উঠল। তার অতি ব্যতিক্রম ছোট অভ্যাসগুলো মাহির এভাবে খুঁজে বের করেছে ভেবে সে অদ্ভুত আড়ষ্টতা অনুভব করল। কিছুক্ষণ পর সে প্রায় ফিসফিস করে উত্তর দিল, হ্যাঁ করি। ফোনের ওপাশ থেকেও আয়না মাহিরের সেই নীরব বিজয়ের আনন্দটুকু অনুভব করতে পারছিল। পরবর্তী কয়েক মুহূর্ত তারা দুজনেই কেউই আর কোনো কথা বলল না। নীরবতায় যেন আজ অনেক বেশি বাচাল হয়ে উঠল। ধীরে ধীরে তাদের কথোপকথনটি শেষ হয়ে এলো, কিন্তু ফোন রাখার দীর্ঘ সময় পরেও আয়নার ঘরে প্রশান্তির রেশ রয়ে গেল। সে বুঝতে পারল মাহিরের এই অনুপস্থিতি তাকে যতটুকু শান্তি দেওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি অস্থিরতা দিয়ে যাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়ার পর বিছানায় হেলান দিয়ে শাহের বানু গজগজ করে বললেন, তোমার নিরামিষ রান্না হয় নাই নাতবউ? তাড়াহুড়া করলে খাবার স্বাদ হয় না। কইলাম, মাছ মাংসের চেয়ে নিরামিষ স্বাদ বেশি হইতে পারে যদি সঠিক রান্ধন জানা থাকে। শুনো, আমি শিখাই দেই। আগে সরিষার তেল একটু ধোয়া ওঠা পর্যন্ত গরম করবা, তারপর তেল ভাজা আর জিরা তেলে ভেজে নিবা। পেঁয়াজ এক রঙা করে ভাজবা ধীরে ধীরে, নইলে একবারে সব কিছু দিয়ে স্বাদ আসে না। এরপর আদা রসুন বাটা দিয়ে নাড়তে থাকবা যতক্ষণ না কাঁচা গন্ধ চইলা যায়। হলুদ জিরা ধনে সব অল্প অল্প পানি দিয়ে ধৈর্য ধরে ভুনা করবা। তেল ছেড়ে না গেলে আসল স্বাদটা ঘরে আসে না। আলু দেওয়ার আগে হালকা ভেজে নিবা, শক্ত সবজি আগে, নরমগুলো পরে দিবা। খবরদার
নুন দিলে সঙ্গে সঙ্গে নামাবা না, একটু সময় লাগাবা যাতে ভেতরে ঢুকে বসে। পানি দরকার হলে একবারে ঢালবা না, অল্প অল্প করে দিবা, নইলে দেখবা ঝোল আলাদা মশলা আলাদা। শেষে কাঁচা মরিচ চিড়ে এক ফোঁটা সরিষার তেল বা সামান্য ঘি দিয়ে ঢেকে 5 মিনিট দমে রাখবা। এই দোমাটাই নিরামিষের প্রাণ। এরপর দেখবা স্বাদ করে কয় না দাদির মতো পান মুখে দিয়ে হেসে বলল, কিভাবে এত কিছু মনে রাখো তোমরা? আমি তো একদম পারবো না। ওই তো শাশুড়ি যখন ঠেঙাবে তখন সব পারবা। এখন তো মজায় থাকো বাপের ঘরে। আয়না অন্যমনস্ক হয়ে নিজের চুলে বেনি করছিল। হঠাৎ সে প্রশ্ন করল, আপনার নাতির কি পছন্দ খেতে? সাহেরা বানু মুখ বাঁকিয়ে বলল, তা তো তোমার জানার কথা, আমি বলমু কেন? স্বামীরে জিগাও না কেন? আয়নার মনে হলো কৌতূহল থেকে হুট করে প্রশ্ন করে ভুল করেছে। মাহিরকে নিজে থেকে এমন প্রশ্ন করা তার পক্ষে অস্বস্তিকর। নিজে থেকে জানালে ভিন্ন কথা, কিন্তু তার 5টা কথার মধ্যে 4.5টা হয় অন্যদের নিয়ে। সাহেরা বানু কিছুক্ষণ আজকালের মেয়েদের বকলেন, তারপর মিনাকে বললেন, এই তুই ভাবিরে কইয়া দিতে পারস না? মিনা বলল, কি বলবো, নিজেই তো জানি না। ভাই কি খায় না খায় জানোস না? না তো, শুক্রবার ছাড়া কখন খায় তাও তো জানি না। সবই খায় বোধ হয়। রায়হান আর রামিন ভাইয়া তো মন মতো না হলে চিল্লা পাল্লা করে কান ঝালাপালা করে দেয়। আবার রান্না করা লাগে মার। মাহির ভাইয়াকে তো কোনো দিন টু শব্দ করতে দেখিনি। আর তুমি আমাকে কি বলো বুড়ি? তুমি আদরের নাতির খোঁজ রাখো না? সাহেরা বানু নিজের আকাশ পাতাল ভেবে উত্তর পাচ্ছেন না। বাকিদের সব মনে থাকলেও মাহিরের কিছু তেমন মাথায় নেই। তিনি বললেন, খায়, মুরগি সবজি সব খায়। তোমার কপাল ভালো, স্বামীর কোনো বাস বিচার নাই। আয়না মন মতো উত্তর পেল না, প্রশ্ন বেড়ে গেল। সাহেরা বানু মিনাকে ধমকে বললেন, আর তুই আদরের নাতি এইসব বারবার সবার সামনে কোষ কেন? মানুষের যে মুখ কালা হয় দেখোস না, খালি আগুন লাগাস। মিথ্যে নাকি? সবাই জানে ছোট চাচ্চু তোমার প্রিয় ছেলে ছিল, একটু দূরে গেলেই চোখে হারাতে। তার জন্যই তো মাহির ভাইয়াকে কাছে রেখেছিল। সাহেরা বানু নিশ্চুপ হয়ে যায়। মৃত পুত্রের নাম মাত্রই তার হৃদয়ে বিষাদ জন্ম দেয়। বিকেলের মিলান আলোয় আহমেদ নিবাসের গেটে যখন মাহিরের নিয়ে সিএনজি এসে থামলো, আয়নার বুকের ভেতরটা এক অজানা সংকেত কেঁপে উঠল। কেউ তাকে বলেনি, কোনো হর্ন শোনেনি সে, তবুও এক অদ্ভুত ষষ্ঠেন্দ্রিয় তাকে জানান দিল মাহির এসেছে। হাতের কাজ রেখে কি মনে করে সে ছুটে এলো চিলেকোঠা থেকে ছাদের কিনারে। সেখানে পুরনো কার্নিশের আড়ালে নিজেকে আড়াল করা যায়। নিচে মাহির সিএনজি থেকে নামছে, পরনে আসমানি রঙের শার্ট, হাতে কয়েকটা ব্যাগ। সে রহিমন বুয়ার সাথে স্বাভাবিক স্বরে কথা বলছে, ব্যাগগুলো বুঝিয়ে দিচ্ছে। আয়না পালকহীন চোখে তার দিকে তাকিয়ে রইল। মাত্র কয়েকটা দিন, অথচ তার মনে হলো মাহির যেন কত যুগ পর ঘরে ফিরল। মাহিরের প্রতিটি ছোট গতিবিধি, তার কথা বলার ভঙ্গি, সবই আজ আয়নার কাছে নতুন এক ব্যাকুলতা নিয়ে ধরা দিচ্ছিল। সে বুঝতে পারছিল না কেনই এই মানুষটার ফিরে আসা তার বুকের ভেতর এক ভারী পাথরের মতো চেপে বসেছে। মাহির কথা বলা থামিয়ে একদম স্থির হয়ে গেল। কোনো কারণ ছাড়াই সে ঘাড় ঘুরিয়ে সরাসরি ছাদের দিকে তাকালো। আয়নার নিঃশ্বাস যেন গলার কাছে এসে আটকে গেল। মুহূর্তের জন্য দুজনে চোখাচোখি হলো। মাহিরের দৃষ্টিতে গভীর নিরীক্ষণ আর আয়নার চোখে ধরা পড়ে যাওয়া তীব্র বিড়ম্বনা। আয়না তিরিং বেগে পিছিয়ে এলো। নিজের উপরও চরম বিরক্তি দানা বাঁধল তার। এই চপলতায়, এই কিশোরী সুলভ কৌতূহল তো তার স্বভাব নয়। কেন সে এমন অপরিচিত কাঁচা কাজ করল?
ড্রয়িং রুমে মাহির সবার জন্য আনা ছোটোখাটো উপহার বিলি করছে। ছোটদের হাসাহাসি, গল্পগুজব আর কাপ পিরিচের টাং টুং শব্দে বাড়িটা সজীব হয়ে উঠেছে। দিনা মাহির এসেছে শুনে ঘর থেকে বের হয়ে এলো। আর মুখাব্বরের কাষ্ঠিন্য খানিকটা কমেছে। আয়না নিচে নেমে সেই ভিড়ে গেল না। সে দূর থেকে একবার আর চোখে মাহিরের ক্লান্ত কিন্তু উজ্জ্বল মুখটা দেখল। তারপর নিজের কাজে মন দেওয়ার ব্যর্থ চেষ্টা করল। খানিক বাদে মাহিরের ভরাট কণ্ঠস্বর ভেসে এলো ড্রয়িং রুম থেকে, একটু চা পাওয়া যাবে? প্রশ্নটা সাধারণত কারো নাম ধরে নয়। আয়না সেখানে দাঁড়িয়েছিল, সেখান থেকে কথাটা স্পষ্ট শুনতে পেল। তার পা দুটো একবার নড়ে উঠল। নিজে গিয়ে চা নিয়ে আসবে কি না সেই চিরন্তন দোকানটার সেই কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। কিন্তু পরক্ষণেই নিজের অপরিচিত অবাধ্য আবেগে শাসন করল সে। গলা সরিয়ে ডাকল, মিনা, চা নিয়ে যাও তো ভাইয়ার কাছে। দিনা উঠে এলো, আমাকে দিন, আমি দিয়ে আসছি। তার বোধ হয় আয়নার বানানো চা পছন্দ হলো না। সে তাতে নতুন করে পাউডার মিল্ক এবং চামচ দিয়ে নাড়তে নাড়তে নিয়ে গেল। ও পাশ থেকে মাহিরের আর কোনো শব্দ শোনা গেল না। মিনা হাসতে হাসতে এসে বলল, ভাইয়া একটা মজার গল্প শোনাচ্ছে। ওখানে কি হয়েছিল জানো? তুমি আসলে বলবে বলেছ। আসো না ভাবি। এখন না, তোমরা শোনো, যাও। আয়নার কণ্ঠস্বর ছিল একদম স্বাভাবিক, নিয়ন্ত্রিত। সে কোনোভাবেই নিজেকে এই দৃশ্য জড়াতে চাইল না। আয়না নিজেকে ব্যস্ত রাখল রান্নাঘরের কাজে। আরও কিছুক্ষণ পর মাহির নিজেই রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। আয়না তখন ধোয়া সবজিগুলো ঝুড়িতে সাজিয়ে রাখছিল। মাহিরের ভরার ডাক এলো, আয়না। আয়না একটু চমকে উঠে তাকালো, কিন্তু পরক্ষণেই নিজেকে পাথরের মতো স্থির করে নিল। হ্যাঁ। মাহির খুব সরাসরি প্রশ্ন করল, আমার সেই মেরুন টি শার্টটা কোথায়? প্রশ্নটা নিতান্তই তুচ্ছ। মাহির চাইলে নিজেই খুঁজে নিতে পারত। আয়না চোখের পালক না ফেলে উত্তর দিল, হ্যাঙ্গারে আছে, আলমারির ডান দিকে। পাচ্ছি না তো। বিছানার পাশে বাকিগুলো আছে, সব ধোয়া ও আয়রন করা। সে একবারও মাহিরের চোখের দিকে তাকালো না। উত্তর দিয়েই সে আবার নিজের কাজে ডুবে গেল। কথাটি শেষ হওয়ার সাথে সাথেই তাদের মাঝখানে অদৃশ্য সত্যটি সে ছিঁড়ে ফেলেছে। মাহির কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল, হয়তো আরও কিছু শোনার বা দেখার অপেক্ষায়। কিন্তু যখন আয়নার দিক থেকে কোনো সাড়া মিলল না, সে নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করল। এর পরের কয়েক ঘন্টা আয়নার জন্য এক বিড়ম্বনার নাম হয়ে দাঁড়ালো। সে যেখানেই যাচ্ছে, মাহির কোনো না কোনো সুতোয় সেখানে হাজির হচ্ছে। আয়না ড্রয়িং রুমে গেলে মাহির সেখানে আসে। সে বারান্দায় দাঁড়ালে কিছুক্ষণ পর মাহিরকেও সেখানে দেখা যায়। এসব যে কাকতালীয় নয় তা আয়নার তীক্ষ্ণ বুদ্ধিতে এড়ালো না। মাহির সুযোগ খুঁজছে কথা বলার, আর আয়না ততবারই নিজেকে সরিয়ে নিচ্ছে। মাঝে মাঝে তাদের চোখাচোখি হচ্ছে, আর সেই প্রতিবারই দীর্ঘ মৌনতা তাদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। আয়না বুঝতে পারছে মাহির কথা বলতে চায়, সে নিজেরও কি চায় না? বুকের ভেতর সেই চিনচিনে ব্যথা আর ছটফটানি তো তাকে এক মুহূর্ত শান্তি দিচ্ছে না। তবুও সে এগোতে পারছে না। এক অদ্ভুত অস্বস্তি, তীব্র লজ্জা আর নাম না জানা এক গুমোট আবেগ তাকে অষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। মাহির যতবার কাছে আসতে চাইছে, আয়না ততবারই কোনো তুচ্ছ কাজে বাহানা নিজেকে অন্য ঘরে নিয়ে যাচ্ছে। সে মাহিরকে অবজ্ঞা করছে না, বরং নিজেকে সামলাতে পারছে না। মাহিরের এই প্রখর উপস্থিতির সামনে সে বড্ড বেশি অসহায় বোধ করছে। কিন্তু রাতে তো আর নিচে অপেক্ষা করা যায় না। এমনিতেই আজকে অনেক থেকেছে। মাহির উপরে চলে গিয়েছে আরও আগেই। আর কোনো সাড়া শব্দ নেই তার। এ তো কেন যেন আয়না আরও শঙ্কিত হয়ে পড়ল।
মাহির ফোনে কথা বলতে বলতে পুরো ঘরে পায়চারি করছিল। আয়না ঘরে আসলেও তার দিকে তাকালো না। আয়না বিছানার অগোছালো কাপড়গুলোর দিকে অবাক হয়ে তাকালো। তারপর সেগুলো আবার ভাঁজ করার জন্য হাত বাড়ালো। তখনই পিছন থেকে ক্ষিপ্ত গতিতে তাকে টেনে ধরল মাহির। ডিড ইউ মিস মি অ্যাট অল? 6 ঘন্টা 17 মিনিট হয়েছে আমি বাড়িতে ফিরেছি। এর মাঝে 6 মিনিটও ঠিকমতো তোমার দর্শন পাইনি। অন্য সময় চিলেকোঠা থেকে পা বের হয় না। আজ দেখছি পুরো বাড়ি টয় টয় করে ঘুরে বেড়ানো হচ্ছে। এই যে আমি বারবার খবর পাঠাচ্ছি, আশেপাশে ঘুরঘুর করছি, একদম গায়ে লাগছে না, তাই না? আয়না উত্তর দিবে কি? মাহিরের বেসামাল আচরণে তার স্বর রুদ্ধ হয়েছে আগেই। তাকে একদম নিজের সাথে মিশিয়ে রেখেছে লোকটা। এক তিল পরিমাণ দূরত্ব নেই। মাহির তার চিবুক আয়নার কাঁধের উপর আলতো করে নামিয়ে রাখল। তার গরম নিঃশ্বাস আয়নার ঘাড়ের খোলা অংশে এসে পড়ছে। তাতে মেয়েটির অস্বস্তি জলের মতো স্পষ্ট। তা হোক, এর চেয়ে দ্বিগুণ শাস্তির যোগ্য সে। মাহির এক মুহূর্তের জন্য চোখ বুজে রইল। সে যখন প্রথমবার আয়নাকে নিজের কাছে রেখেছিল, সেই দিন থেকেই আয়নার গায়ের এক অদ্ভুত মিষ্টি সুবাস তাকে নেশার মতো আচ্ছন্ন করে রাখত। কোনো কৃত্রিম পারফিউম যে নয় তা সে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে, বরং এক আদিম সুগন্ধ যা কেবল আয়নারই একান্ত। মাহির আয়নার ঘাড়ের সেই অবাধ্য চুলগুলোর মাঝে ডুবে গেল। এত সহবতের ধার ধরতে ইচ্ছে করল না তার। মনে হলো গত দিনগুলো অমানসিক ক্লান্তি এই এক নিয়মেই মুছে যাচ্ছে। সে যখন নিঃশ্বাস নিচ্ছে, আয়নার মাদকতাময় ঘ্রাণ তার ফুসফুস ছড়িয়ে সরাসরি রক্তে গিয়ে মিশছে। এই মুহূর্তে মাহির কাছে স্ত্রীর সুবাসটাই ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও তার ভেতরটা ঝড়ের মতো কাঁপছে। মাহির 2 হাত যখন তার কোমরে শক্ত করে বসল, তখন বাইরের অসময়ের বৃষ্টির ঝনঝন শব্দ তার কানে আর পৌঁছাচ্ছিল না। তার নিজের হৃৎস্পন্দনের ধুকপুকানি এতই তীব্র হয়ে উঠেছে যে আয়নার মনে হয় মাহির বুকের উপর দিয়ে সেই শব্দটা হয়তো পুরো ঘরে প্রতিধ্বনি হচ্ছে। সে অনুভব করে মাহির শরীরে তপ্ত উন্মা। মাহিরের বুকটা যখন তার পিঠের সাথে একদম মিশে গেল, আয়না টের পেল শুধু তার নিজের নয়, মাহির হৃদস্পন্দনটাও সমান তালে খুব দ্রুত স্পন্দিত হচ্ছে। দুজনের হৃদস্পন্দন যেন একে অপরের সাথে পাল্লা দিচ্ছে। কে কার চেয়ে বেশি ব্যাকুল তারই এক নীরব প্রতিযোগিতা। কথা নেই কেন? মাহির একটুও নড়ল না। তার চিবুক তখনও আয়নার কাঁধের উপর স্থির। সে মৃদু হেসে হালকা দীর্ঘশ্বাস ফেলল, যার তপ্ত পরশ আয়নার ঘাড়ে শিহরণ জাগিয়ে দিয়ে গেল। মাহির খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় উত্তর দিল, তুমি কি সত্যিই মনে করো আমি মিনার হাতে চা চেয়েছিলাম? আয়না এবার আরও বেশি ঘাবড়ে গেল। মাহিরের এই সরাসরি আক্রমণ তার বুদ্ধিকে যেন লোপ পাইয়ে দিচ্ছে। সে আমতা আমতা করে আবার এক অহেতুক অজুহাত দাঁড় করল। মাহির মেয়েটার বিপত্তিতে শুধু হাসল। সেই হাসিতে কোনো উপহাস ছিল না, ছিল এক গম্ভীর মুগ্ধতা। মাহির তার মুখটা আয়নার কানের আরও কাছে নিয়ে এলো, এতটাই কাছে যে নিজেকে সামলাতে তার জন্য আয়নাকে সাইড ধরতে হলো।
এক গুছিয়ে দেয়া, চা পাঠানো, সবজি কেনা, সংসারে সবই করতে পারে, শুধু যার সাথে সংসার করা তার চোখের দিকে তাকিয়ে একটা সত্য কথা বলতে পারে না। মাহি তার এক হাত আয়নার কোমরের উপর দিয়ে সরিয়ে নিয়ে এসে তার চিবুকটা আলতো করে ধরল এবং তাকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো। আয়নায় এখন মাহিরের একদম মুখোমুখি, যদিও তার চোখ দুটো তখনই নিচের দিকে নিবদ্ধ। বা আইরিন জাহান, সরকার লজ্জা পেতেও পারে। এত সৌভাগ্য আমার। দেখি দেখি এই মহেন্দ্রক্ষণ এর সাক্ষী হয়ে নিজেকে ধন্য করি।